Better. Hello everyone. মিটিংয়ে প্রেজেন্ট সমস্ত সিনিয়র্স, অ্যালুমনি মেম্বার, টিচার এবং আমার ফেলো ফ্রেন্ডস সবাইকে ভেরি গুড ইভিনিং, বাট স্যারকে তো গুড আফটারনুন স্যার। আমি গায়ত্রী সাহা, যাদবপুর ইউনিভার্সিটি 4th ইয়ারের স্টুডেন্ট। আর আমার সাথে কঙ্কনা। হ্যালো কঙ্কনা, ক্যান ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? হ্যালো 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 শোনা যাচ্ছে? হ্যাঁ কঙ্কনা, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। আমি কঙ্কনা বেলেন, আমি যাদবপুর ইউনিভার্সিটির 4th ইয়ারের স্টুডেন্ট। আজ আমি আর গায়ত্রী এই ওভারঅল শোটা হোস্ট করতে চলেছি। থ্যাংক ইউ। আজ 11ই অগস্টের এই সন্ধ্যায় আমরা সবাই একত্রিত হয়েছি একটা ইন্টারেস্টিং টক সেশনে, যেটা যাদবপুর ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যালুমনি অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত। এবং এখানে আমরা আমাদের মাঝে পেয়েছি একজন অত্যন্ত সম্মানীয় অ্যালুমনি এবং আমাদের সকলেরই সিনিয়র ডক্টর মৃদুল মজুমদার স্যারকে। সবার প্রথমেই আমরা সমস্ত যাদবপুর ইউনিভার্সিটির টিম থেকে স্যারকে জানাই অভিনন্দন, কারণ এবছরই স্যার উইন্ডসর ক্যাসেলে কিং চার্লসের কাছ থেকে যে সম্মানটা পেয়েছেন তার জন্য স্যার আপনাকে অনেক অনেক অভিনন্দন। মৃদুল মজুমদার স্যার, আমাদের সকলের প্রিয় মৃদুল দা, তার ব্যাচেলার ডিগ্রি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেন। এরপর 1998 থেকে 2000 শিক্ষাবর্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন ডক্টর প্রফেসর অরুণাভ নন্দ স্যারের গাইডেন্সে। এরপর তিনি লন্ডন চলে যান এবং এখন তিনি লন্ডনবাসী। এছাড়াও তিনি M2M ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর ফাউন্ডার এবং ডিরেক্টরও। আজ আমরা সকলে এখানে স্মৃতিচারণ এপিসোড 1 এর মাধ্যমে মৃদুলদার জীবনের কিছু হারিয়ে যাওয়া পুরনো স্মৃতি নতুন করে আবার মনে করব এবং তার এই ইন্সপিরেশনাল জার্নি আমাদের মতন ফিউচার ফার্মাসিস্টকে ডেফিনেটলি অনুপ্রাণিত করবে। এই জন্য আমরা মৃদুলদার মিলনদার ক্যান্টিন থেকে উইন্ডসর ক্যাসেল পর্যন্ত সমস্ত জার্নিটা তার কাছ থেকেই শুনে নেওয়ার জন্য অনুরোধ করব। ওয়েলকাম টু আওয়ার শো স্যার। স্যার আপনি যদি কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলের একটা সুন্দর সন্ধে আমার সাথে কাটানোর জন্য। আমাদের এখানে জাস্ট বিকেলবেলা। প্রথমেই বলে নিই, আমি তোমাদের জাস্ট কয়েক বছর বড়, সুতরাং আমাকে দাদা বলবে। এখানে হলে বলতাম নাম ধরেই বলবে, আমাদের এখানে নাম ধরে বলারই কালচার। এখানে আমরা বড় বড় প্রফেসরদেরকেও নাম ধরে বলি, কখনোই স্যার বলবে না, আমি কারোরই স্যার নয়। আর মানে তোমরা যারা খুবই ইয়াং, ভবিষ্যতে ফার্মাসিউটিক্যাল সায়েন্স নিয়ে সবাই পড়াশোনা করবে, অনেক সুন্দর সুন্দর মলিকিউল নিয়ে কাজ করবে, অনেক সুন্দর সুন্দর ড্রাগ ডেলিভারি নিয়ে কাজ করবে, মানব সভ্যতার উন্নতির জন্য কাজ করবে, স্বাস্থ্যের জন্য কাজ করবে। এটা শুনে আমি খুবই খুশি। এবং আজকে যে আমরা সময় করে আড্ডা দিতে পারছি, হোক না অনলাইনে মিলনদার মতো একটা আড্ডা। মনে রাখবে, আমরা কিন্তু বইয়ে যা পড়ি সেটার কিন্তু আমরা কিছুই অ্যাপ্লাই করি না, বরং আমরা মিলনদার সামনে আড্ডা মেরে যেটা শিখি সেটাই কিন্তু জীবনের পথ চলাতে সব থেকে বেশি সাহায্য করে। তুমি আরো অনেক, আমার থেকেও অনেক এক্সপিরিয়েন্স, আমার থেকে অনেক বড় বড় অ্যাচিভার্স দাদারা আছেন, দিদিরা আছেন, ওদেরকে জিজ্ঞেস করো কখনো, যে ওটাই হলো জীবনের সব থেকে বড় জিনিস। তো এই জন্য চলো আড্ডা মারি। তোমাদের অনেকের সাথে আমি আগেই বলেছিলাম শাশ্বতকে যে ওদেরকে বলবে যে ওদের যত শত সহস্র প্রশ্ন আছে সব কিছু করতে ওপেনলি। তার বেশিরভাগই আমি উত্তর দিতে পারবো না, কিন্তু চেষ্টা আমরা করতেই পারি, তাই না? কারণ সব কিছুই রিলেটিভ। তো দেখবে যে আমরা সবাই মিলে যখন ডিসকাশন করবো, দেখবো যে একটা সুন্দর জিনিস বেরিয়ে আসবে। ওটা নিয়ে আমরা কাজ করলে আমরা সবাই আস্তে আস্তে উন্নতি করবো আর কি। চলো, তোমরা আমার থেকে কি আমার কোনো ইন্ট্রোডাকশন চাইছো? যে আমার না, আমরা চাইছি তোমার বিগিনিং থেকে আজ পর্যন্ত সমস্ত গল্পটা শুনতে। এক্সেলেন্ট। আচ্ছা, আমি একটু পিছন দিক থেকে করি, ঠিক আছে? আমি আর কিছুদিন পরেই আমার 50তম জন্মবার্ষিকী হবে। আমি নিজে জন্মবার্ষিকী খুব একটা বেশি পালন করি না, তো সেই জন্য আমি ডেটটা কাউকে খুব একটা বেশি বলি না কাউকে আর কি।
আম, তো আমি খুব কুইকলি এই 50% বলি তোমাদেরকে, তোমরা একটু শোনো, ঠিক আছে? আমার জন্ম হলো বাংলাদেশের খুব একটা অজপাড়া গায়ে। এখন যদিও ইলেকট্রিসিটি আছে, রাস্তাঘাট পাকা আছে, কিন্তু আমি যখন ছোটবেলা পড়াশোনা করেছি আম, অনেকটাই ছিল বৃষ্টি, কাদা, আম, আমাদের কারেন্ট ছিল না। আমরা হারিকেন জ্বালিয়ে পড়তাম, তোমরা দেখেছো কিনা জানি না, হারিকেন বলে একটা জিনিস আছে, একটা বস্তু আছে। ওটাতে কেরোসিন ঢেলে একটা ফিতা লাগিয়ে ওটাতে ইয়ে দেওয়া হয়। এখনো তোমার ওই গ্রামের দিকে গেলে দেখবে যে সবজিওয়ালারা ইউজ করে মাঝে মাঝে। আম, আমি আই ওয়াজ বর্ন ইন 1974। তারপরে তো বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, ওখান থেকে আমি মেট্রিক পাস করি। তারপরে বাড়ি থেকে 15 মাইল দূরে একটা গভর্নমেন্ট সায়েন্স কলেজ ছিল, ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি। তারপর ইন্টারমিডিয়েট পাস করে আমি ব্যাঙ্গালোরে পড়তে যাই ফার্মেসি। ওটা আমি 93 to 97 আমি বি ফার্ম কমপ্লিট করি। তারপরে যাদবপুরে আসি। যাদবপুরে তোমরা কিন্তু সবাই অনেক ব্রিলিয়েন্ট এবং অনেক মেরিটোরিয়াস, কিন্তু কারণ তোমরা সবাই জয়েন্টে কোয়ালিফাই হয়ে এসছো। আমি কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কোটাতে এসছি কিন্তু। সো আই ওয়াজ নট অ্যাডমিটেড অন মেরিট, ঠিক আছে? আমাদের মাস্টার্সে মনে হয় 2টো সিট, ব্যাচেলার ডিগ্রিতেও মনে হয় এরকম 2টো বা 3টে সিটস থাকে। তো বাংলাদেশ থেকে প্রতি বছরই 1-2 জন করে যাদবপুরে পড়তে আসে। সো আমি যখন পড়েছিলাম তখন যাদবপুরে আন্ডার গ্র্যাজুয়েটস পাশ করা আমার এক বান্ধবী ছিল, সেও আমার সাথে একই ব্যাচে, আমরা পোস্ট গ্রাজুয়েট মানে ফার্মেসি মাস্টার্স করতে ভর্তি হয়েছিলাম 98 অগস্টে। সেটা আমি কমপ্লিট করি 2000-এ। আমাদের গ্র্যাজুয়েশনের চিফ গেস্ট ছিল দেন নিউক্লিয়ার সায়েন্টিস্ট প্রফেসর এপিজে আব্দুল কালাম। উনি ছিলেন আমাদের 2000 কনভোকেশনের চিফ গেস্ট। এই তো তারপর ওখান থেকে পাশ করার পরে তখন, না যাদবপুর নিয়ে আরেকটু বলি, আম, আমি যাদবপুরে 1.5 বছর পড়েছি। এটা যাদবপুরের অনেক ছাত্রই বিশ্বাস করতে চায় না। কারণ হলো যাদবপুরের ঘাসগুলো আমার খুব পরিচিত ছিল, যাদবপুরের মিলনদার ক্যান্টিনটা খুব পরিচিত ছিল, একদম এই ক্যাম্পাস থেকে একদম 1 নাম্বার গেট পর্যন্ত জায়গাগুলো খুবই পরিচিত ছিল। নন ফার্মেসি অনেক বন্ধু হয়েছিল, আমার অনেক বন্ধু বান্ধবী হয়েছিল, সারাক্ষণ প্রচুর আড্ডা মারতাম। ফার্মেসিরও অনেকেই ছিলেন, অনেক টিচারদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আর একটা জিনিস মনে রাখবে, তোমরা যারা পশ্চিমবঙ্গে থাকো, মেজরিটি অফ ইউ, বাংলাদেশের মানুষ শুনলে কিন্তু সবাই খুব স্নেহ করে আমাদেরকে। অনেক টিচার ছিলেন, অনেক বন্ধু ছিলেন, অনেক মানে খুব ইজিলি অনেকের সাথে আমরা বন্ধুত্ব তৈরি করতে পারতাম। এই যে একটা অ্যাকসেপ্টেন্স, এই যে একটা আগ্রহ নিয়ে কথা বলা, একজনের সাথে বন্ধুত্ব করা, এই জিনিসটা খুবই অমায়িক ছিল, যেটা আমি এখনো মিস করি জীবনে চলার পথে। এই যাদবপুরে পড়তে পড়তেই, যদিও পড়াশোনা খুব একটা বেশি করেছি বলে আমি মনে করি না, পড়তে পড়তেই অনেক মেধাবী বন্ধু বান্ধবীর সাথে আমার পরিচয় হয়, যারা তখন জিআরই টোয়েফেল লিখছে বাইরে পড়তে যাবে বলে। এর আগে আমি কখনো জিআরই টোয়েফেলের নামও শুনিনি। সো আমিও ওদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে যে আমিও তখন আমেরিকান সেন্টারে গিয়ে প্রিপারেশন করা শুরু করেছি। মোটামুটি ভালো স্কোরও করেছিলাম। তারপরে যাদবপুর থেকে বেরিয়ে, তখন যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ফেরত যাওয়ার পরে আমি বাংলাদেশে তখন একটা কোম্পানি আছে, তোমরা নাম শুনেছো কিনা জানি না, এখন না শুনলেও পরে শুনবে। কারণ ইন্ডিয়ার অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে বাংলাদেশের কোম্পানিগুলো র মেটেরিয়ালস কিনে, যদিও ওদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি খুবই রিচ। স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, ওরা বাংলাদেশের নাম্বার 1 ফার্মাসিউটিক্যালস, দারুণ দারুণ জেনেরিক মেডিসিনস তৈরি করে। ওখানে গিয়ে চাকরি করি। তাও কিন্তু যাদবপুরের 2জন সিনিয়র ছিলেন, ওনাদের রেফারেন্সে আমি যে স্কোয়ারে যাই, এবং ওনারাই আমাকে মোটিভেট করে যে স্কোয়ার ইজ এ দারুণ অর্গানাইজেশন, আয় আমাদের সাথে কাজ করবি। একজনের নাম হলো জয়ন্ত দত্তগুপ্ত, বেদাদা চিনবেন খুব ভালো করে। আরেকজন হলো আমার ইমিডিয়েট সিনিয়র সুরঞ্জিত ধর। কিন্তু ওই যে স্কোয়ারে চাকরি করা অবস্থাতেই আমেরিকাতে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করি, আমার স্কলারশিপও ছিল। কিন্তু টুইন টাওয়ার ব্লাস্ট হওয়াতে বাংলাদেশের কপালে নেমে আসে একটা কালো ছায়া।
যেহেতু এটা মুসলিম ডোমিনেটিং একটা কান্ট্রি, সেজন্যে ভিসাগুলো রেস্ট্রিকশন করে দেওয়া হয় 2001-এ। তো লাকিলি হোক আর আনলাকিলি হোক ভিসা পাইনি। কিন্তু বাইরে পড়তে যাওয়ার স্পৃহাটা কখনো কমেনি আমার। ওভাবে আমি চেষ্টা করতে থাকি। তখন লন্ডনে, যেটা এখন ইউসিএল এর আন্ডারে চলে এসছে, তখন এটা ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ ফার্মেসি বলে একটা ইনস্টিটিউশন, পৃথিবীর একটা শ্রেষ্ঠ ইনস্টিটিউশন। আমি আজকে তোমাদের কারো প্রশ্ন থাকলে আমি বলতে পারবো, আর না হলে পরে কখনো আমি ইউসিএল নিয়েও কথা বলতে চাই। মানে একটা দারুণ দারুণ ইনস্টিটিউশন। তোমরা কেউ হায়ার স্টাডি করতে চাইলে আমি সবসময় রিকমেন্ড করব। তো ওখানে ওরা তখন একটা নতুন একটা কোর্স শুরু করে, এমএসসি ইন ড্রাগ ডেলিভারি। 1 বছরের একটা কোর্স। কোর্সের কারিকুলামটা দেখে আমার দারুণ পছন্দ হয়, তো আমি অ্যাপ্লাই করি এবং সাথে সাথে আই গট সিলেক্টেড। ওটা পড়তে আসি এবং ওটা ছিলাম ফার্স্ট ব্যাচ, মানে 2002-তে ফার্স্ট ব্যাচ অফ এমএসসি। কারিকুলামটা কি ছিল? বিভিন্ন ড্রাগ ডেলিভারি সিস্টেম নিয়ে কাজ করে, যেমন রেসপিরেটরি, যেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। রেসপিরেটরি, তারপরে ন্যানো পার্টিকেলস, এই যে লাইপোজোমাল ন্যানো পার্টিকেলস, যেটা নিয়ে ভ্যাকসিন তৈরি হয়েছে। এই লাইপোজোমালের যে ফাদার অফ লাইপোজোম বলা হয় আর কি, প্রফেসর গ্রেগরিয়াসিস, উনি এই ইনস্টিটিউশনেরই প্রফেসর ছিলেন এবং আমাদেরকে টিচিং করাতেন উনি। ওনার যেই জিনিসটা উনি আজ থেকে 25-30 বছর আগে ড্রিম হিসাবে দেখেছিল, সেটাই আমরা পরে কোভিড ভ্যাকসিন হিসাবে পেয়েছি মার্কেটে আর কি। তো ওই ড্রাগ ডেলিভারিগুলো নিয়ে এখানে আমরা 1 বছর তো নট এনাফ, কিন্তু 1 বছরে আমরা ওইটা শিখেছি। তারপরে ওটা কমপ্লিট করি 2003-তে কমপ্লিট করার পরে কিছু চাকরি করতাম এখানে। পিএইচডির জন্য চেষ্টা করছি, কিন্তু পিএইচডিতে কোথাও পাচ্ছি না। আমার নিজের কয়েকটা ব্যাচমেট পিএইচডিতে পেয়েছে, সো দেয়ার ওয়াজ আ হোপ, কিপ ট্রাইং। এর মধ্যে 2004-এ যেখানে আমি পড়েছি, ওখানকার একজন বড় প্রফেসর ছিলেন, প্রফেসর গ্রাহাম বাকটন। ম্যাটেরিয়াল সায়েন্সের এক সময় পৃথিবীর বিখ্যাত প্রফেসর ছিলেন উনি, এবং ড্রাগ ডেলিভারি, সলিড ডিসপারশনস, এগুলো নিয়ে কাজ করতেন। ওনার একটা ছোট্ট স্পিন আউট কোম্পানি ছিল, ওই কোম্পানিটার নাম হলো ফার্ম ম্যাটেরিয়ালস। তো ওই কোম্পানিটাতে আমি সায়েন্টিস্ট হিসেবে যোগদান করি ব্যাক ইন 2004। আমি যখন যোগদান করি তখন আমরা কোম্পানিতে এমপ্লয়ি সংখ্যা ছিলাম, আমি ছিলাম 4th এমপ্লয়ি কোম্পানির। ওই কোম্পানিটাতে আমি 12 ইয়ার্স চাকরি করি, এবং এখন আমি যেই মুদি দোকানটা চালিয়ে খাই, ওই মুদি দোকানের আলু পেঁয়াজ বিক্রি করার সব কাহিনীগুলো, সব গল্পটা কিন্তু ওখান থেকে আমার শেখা। একদম হাতে খড়ি দিয়ে আমি পৃথিবীতে অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেটা কখনো জীবনে দেখিনি, কখনো ফার্মেসির মধ্যে সব কিছু আমি ওখানে শিখেছি। অনেক পরিশ্রম করেছি, অনেক খেটেছি, অনেক রাত দিন পরিশ্রম করতাম। কিন্তু কোম্পানি লুকড আফটার আস। এটাকে আমরা খুবই বলি একটা সাইনার্জিস্টিক রিলেশনশিপ যাকে বলে আর কি। আমি 2004-এ ঢুকি, আমি 2006-এ আই স্টার্টেড লিডিং এ টিম। তখন আবার 4 জন সায়েন্টিস্ট আমার আন্ডারে রিপোর্ট করতো, এবং কিছু কিছু ছিল যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যারা আমার সিনিয়র ছিলেন। কিন্তু সামহাউ অর রাদার আমার বস তখন ভেবেছিলেন যে আমার মধ্যে হয়তো কিছুটা লিডারশিপ কোয়ালিটি আছে, আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট কোয়ালিটি আছে। ওই জন্য হি ট্রাস্টেড মি, উনি আমাকে প্রমোশন দিয়ে টিম লিডার করে। আমার আন্ডারে তখন 4 জন সায়েন্টিস্ট কাজ করে। ওইভাবে করতে 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 আমি 12 বছর ওই কোম্পানিতে কাজ করি, ডিরেক্টর হিসাবে প্রমোশন পাই। আমাদের কোম্পানি, যে কোম্পানিতে আমি কাজ করতাম, তারাও তখনকার দিনে কুইন্স অ্যাওয়ার্ড বলতাম আমরা, কুইন্স অ্যাওয়ার্ড উইন করি। তো কুইন্স অ্যাওয়ার্ডের পার্ট অফ কুইন্স অ্যাওয়ার্ড উইনিংয়ের একটা অপরচুনিটি ছিল হলো বাকিংহাম প্যালেসে অ্যাটেন্ড করা, হার ম্যাজেস্টি দ্য কুইনের আমন্ত্রণে আমন্ত্রিত অতিথি হিসাবে ওখানে যাওয়া। তো সেটা আমার বস আমাকে নিয়ে গেছিলেন 2008-এ। তো আমার লেট রানীর সাথে আমার দেখা হয়েছিল, ওনার সাথে হ্যান্ডশেক হয়েছিল, কথা হয়েছিল। এই ওইভাবে করতে করতে আমি 2015 পর্যন্ত ওই কোম্পানিতে কাজ করি। কাজ করার পরে ডিসেম্বর 2015-এ আই রিজাইন্ড। তো আমি যখন রিজাইন করি তখন কিন্তু আমার
কোনো চাকরি ছিল না, আমি কি করব সেটাও আমার কোনো ডিফাইন ক্যারেক্টার ছিল না, কিন্তু আমি চাকরিটা ছেড়ে দিই। কিছুটা বোকার মতোই বলতে পারো তোমরা, কিন্তু চাকরিটা আমি ছেড়ে দিই। কিন্তু আমার মধ্যে অনেক সাহস ছিল, কিছুটা হয়তো কনফিডেন্সও ছিল যে এই এতদিন তো কাজ করেছি, কিছু না কিছু একটা করে খাবোই, বাট আই হ্যাভ টু মুভ অন। তো এই 2016-এ আমাদের 3 মাস নোটিস পিরিয়ড ছিল। নোটিস পিরিয়ডের মধ্যে আমি কয়েকজন বেশ ভালো বন্ধুর সাথে আমি আড্ডা মারি, ওদের কাছ থেকে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করি, কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করি। করে আমি 2016-এ মার্চে 2nd of মার্চ, এতদিন কোম্পানির পয়সায় ল্যাপটপ ছিল আমার, এর আগে কখনো নিজের পয়সায় কখনো ল্যাপটপ ছিল না আমার, একটা নিজের পয়সায় একটা ল্যাপটপ কিনি, খুব ছোট্ট একটি রুম নিই, 150 স্কোয়ার ফিটের একটা রুম নিই, 150 স্কোয়ার ফিট, শুধু চিন্তা করে দেখো। তার মধ্যে আমার ছোট্ট একটা ডেস্ক হয়, আমার 2টো মেশিন হয়, আমার একটা 6 ফিগার একটা মাইক্রো ব্যালেন্স হয়, যেখান দিয়ে আমি মাইক্রোগ্রাম পর্যন্ত ওয়ে করতে পারবো। একটা ক্যালোরিমিটার্স মেশিন কিনি আমি কিনি না, কিনা বলাটা মিথ্যে কথা হবে, একজন বন্ধু আমাকে ডোনেট করে। যদি ওকে আমার কোনো টাকা দিতে হবে না, যদি আমি 100 টাকার কাজ করি তাহলে ওকে ওখান থেকে 20 টাকা দিতে হবে। তারপরে এর 1 মাস পরে আমি একটা মেশিন কিনি। ওই মেশিনটা কিনতে আমাকে অনেক নেগোসিয়েশনের পরে মেশিনের যে মালিক উনি আমাকে বলেন যে তোকে তো আমি চিনি, আমার মনে হয় তুই এই মেশিনটা নিয়ে অনেক ভালো কাজ করতে পারবি, তুই আমাকে 10% দিবি শুধু অ্যাজ এ ডিপোজিট, আর বাকি 90% তুই আমাকে 1.5 বছরে দিবি, প্রতি মাসে মাসে, কোনো ইন্টারেস্ট থাকবে না, প্রতি মাসে মাসে তুই শুধু ক্যাপিটালটা দিবি, ব্যাস। ওই দিয়ে আমার যাত্রা শুরু। তো দাদা, তোমার এই দুটো যে ডিফারেন্ট লাইফ, সেখানে তোমার চ্যালেঞ্জেস কি কি ছিল? মানে সেকেন্ডেই এত ছোট বলছো একটা রুমের মধ্যে, নিউ ইনস্ট্রুমেন্ট, সেটাতে তুমি কি কি চ্যালেঞ্জ ফেস করেছো? আগেও একটা তোমার লাইফ ছিল, এখানেও। হ্যাঁ, দারুণ একটা প্রশ্ন, উত্তর দিচ্ছি আমি প্রশ্নটাকে। মাঝে আরো একটা দারুণ ঘটনা ঘটেছে, সেটা আমি ওই ফ্লোতে ছিলাম বলে বলা হয়নি। তারপরে যখন আমি কোম্পানিতে কাজ করি, এই কোম্পানি স্পন্সর করে আমি পিএইচডি করার জন্য। ওই যে বলেছিলাম আমি যে আমি বাইরে আসতে চেয়েছি পিএইচডি করব বলে, এখান থেকে কিন্তু আমি আমার নজরটা কিন্তু কখনোই সরিয়ে নিইনি। আমি কাজ করেছি, আমি আড্ডা মেরেছি, আমি অনেক কিছু করেছি, কিন্তু পিএইচডি আমি করবই, এখান থেকে আমাকে কেউ সরাতে পারেনি। সো আমি আমার বসকে কনভিন্স করেছি যে আমি পিএইচডি করব, তো উনি আমাকে পিএইচডি করাতে রাজি হয়েছেন এবং উনি স্পন্সর করেছেন আমাকে। তখন তো আমি এখনো স্টিল আই ওয়াজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো উনি স্পন্সর করেছেন, সেটা আমি 2007-এ এনরোল করে আমি 2013-এ গ্র্যাজুয়েশন করি। এবং আমার গ্র্যাজুয়েশন আমার বাবা মা আসেন বাংলাদেশ থেকে। সো আমি মানে ওটা খুবই একটা নাইস ছিল যে আমার বাবা মা মানে দেখতে পেয়েছে যে ওনার ছেলে বিদেশে এসে পিএইচডি করছে। এটা আমার কাছে খুব দারুণ। আমি আমার ওই গ্র্যাজুয়েশনের ছবিটা এখনো দেখি মাঝে মাঝে। চ্যালেঞ্জেস মনে রাখবে, আমার মানে অনেক চ্যালেঞ্জে আছে। একটা চ্যালেঞ্জ মনে রাখবে, এটা সবারই হয়, সেটা হচ্ছে টাইম। সময় ছাড়া আর কোনো কিছুকেই কখনো চ্যালেঞ্জ হিসাবে নেবে না, শুধু সময়টাই হলো চ্যালেঞ্জ, আর কোনো কিছুই চ্যালেঞ্জ না। যদি 24 ঘন্টাটাকে যদি বাড়িয়ে ফেলতে পারতাম তাহলে অনেক ভালো হতো। যদি 24 ঘন্টা বাড়িয়ে ফেলতে পারতাম না, সময় ছাড়া আর কোনো কিছুই চ্যালেঞ্জ হিসাবে কাজ করে না মানুষের জীবনে। আমরা সবাই যদি ঘুম থেকে উঠি, সবার মধ্যে যদি একটা রাইট মাইন্ডসেট থাকে, তুমি দেখবে ইউ উইল ফাইন্ড রাইট পিপল, you will always find right place, and you will always meet both the thing at the right time. এর মধ্যে বলতে পারো I am blessed. আমার অনেক ভালো বন্ধু হয়েছে জীবনে, অনেক ভালো। অনেকেই আছেন আজকে লাইনে আছেন, অনেকেই অনেক ভালো বন্ধু আমার। আমি ব্যাঙ্গালোরে পড়েছি, বাংলাদেশে পড়েছি, যাদবপুরে পড়েছি, এখানে এসে ইউসিএল এ পড়েছি। অনেক ভালো বন্ধু আমার, এবং এই সংখ্যাটা
হয়তো এখন পৃথিবীর আঙ্গিকা হয়তো হাজার হাজার হবে, এবং সবার সাথে আমি যোগাযোগ রাখার চেষ্টা করি, অনেকের সাথে হয়ে ওঠে না অনেক সময়। এটা আমি খুবই ব্লেসড, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর সবসময় বাবা মায়ের আশীর্বাদ নিয়ে চলি। বাবা নেই, মা আছেন এখনো জীবিত। এটা আমি সবসময় মেনে চলি, খুব মানে একদম রিলিজিয়াসলি মেনে চলি যে আমার বাবা মায়ের আশীর্বাদ আমি সবসময় ক্যারি করি, এবং আমি মনে করি তোমরা সবাইও ক্যারি করো সবসময়। আর আর আমার একটি সুন্দর বউ আছেন। এবার তুমি চিন্তা করে দেখো, আমি যখন 2007-এ পার্ট টাইম পিএইচডি করি, তখন কিন্তু আমি 3টে ফুল টাইম চাকরি করি, একটা ফর্ম ম্যাটেরিয়ালসের, একটা পিএইচডি, একটা আমি কিন্তু ফুল টাইম ফ্যামিলি মেম্বার। আমার তখন একটি ছোট খুকি হয়, যার বয়স তখন 1 বছর, তাই না? তুমি এই 3টে জিনিস তখনই করতে পারবে যখন বিহাইন্ড দ্য সিন একজন লোক তোমার জন্য দারুণভাবে স্যাক্রিফাইস করবেন। এটা কারো ক্ষেত্রে বাবা, কারো ক্ষেত্রে মা, কারো ক্ষেত্রে দাদা, কারো ক্ষেত্রে দিদি, কারো ক্ষেত্রে ভাই, কারো ক্ষেত্রে সহধর্মিনী, কারো ক্ষেত্রে সহধর্ম। যেভাবেই তোমরা ডিফাইন করো না কেন, কেউ না কেউ বিহাইন্ড দ্য সিন অনেক স্যাক্রিফাইস করছেন বলেই আজকে আমি আর তুমি 6000 মাইল দূরে একটা অনলাইন প্ল্যাটফর্মে কথা বলতে পারছি, যাদেরকে আমরা কখনো চাক্ষুষভাবে দেখিনি। And fortunately she was there at all time, with no complaint. ইমাজিন করো তুমি, আমি সারা রাত কাজ করছি ল্যাবে, আমি হয়তো বাড়িতেই ফিরিনি। তারপরে আমি হয়তো অফিসে কাজ করে বন্ধুদের সাথে পাবে চলে গেছি ড্রিঙ্কস করতে, হয়তো ফিরেছি মিডনাইটে। But she had to tolerate all those things for me to be where I am today. Whether I am successful or not, that's a different question. কিন্তু where I am today is a made up of many things. এবং আমি তোমাকে তো, এবং তার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটির মিলনদা প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল। আমরা মিলনদার গল্পটা শুনতে চাই, কিন্তু তার আগে দাদা তোমার কাছে আরেকটা কোয়েশ্চেন দাদা, আছে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল দাদা, তোমার এই সেই সময়ে দাঁড়িয়ে ফার্মা ফিল্ডে আসার যে ইন্টারেস্টটা কিভাবে হলো? মানে ফার্মা ফিল্ডটাকে তুমি লাইফে এগোনোর জন্য বেছে নেবে, এই ব্যাপারটা কখন এলো? এটার সত্য এবং মিথ্যে দুটো উত্তর আছে। সত্য উত্তরটা হলো, আমরা যারা ফার্মেসি পড়ি আর কি, সারা বিশ্বেই আমরা কেউই মেডিকেলে চান্স পাইনি বলে ফার্মেসি পড়ি। আমরা যদি সবাই মেডিকেলে চান্স পেতাম, আমরা কেউই ফার্মেসি পড়তাম না, এটা মনে রাখবে সবসময়। এটা হলো সত্য অ্যাডমিরেশন। কিন্তু যখন আমরা পড়তে শুরু করি, তখন কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু দারুণ একটা ইন্ডাস্ট্রি, কিন্তু তোমরা জানো কিনা জানি না। এবার পরে আমরা কি করি, আমরা এটাকে নিজের করে নিই আমরা, তাই না? গল্পটা ওভাবে আমাদেরকে সাজাতে হয়, তখন আমাদের নিজেদের ইন্টারেস্টটা এটার মধ্যে গ্রো করাতে হয়, তাই না? ফার্মা ইন্ডাস্ট্রি হলো খুবই কন্ট্রোল একটা ইন্ডাস্ট্রি, মনে রাখবে। ফার্মা ইন্ডাস্ট্রিতে তোমার যদি ইন্টিগ্রিটি না থাকে, তুমি কখনোই ফার্মা ইন্ডাস্ট্রিতে সাকসেস করতে পারবে না। এবার ইন্টিগ্রিটি মানে কি? ধরো গায়ত্রী আর তুমি দুই বোন, দুইজন তোমরা দুটো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করো, ওর কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন শি শুড নেভার শেয়ার উইথ ইউ। তোমার কোম্পানির যেসব কনফিডেন্সিয়াল ইনফরমেশন ইউ শুড নেভার শেয়ার উইথ হার। এই ইন্টিগ্রিটিটা সবসময় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বজায় রাখবে। আমার ইন্টারেস্ট, আমি তোমাকে তো বললামই, ইন্টারেস্ট হলো প্রথম পড়া থেকে। যাদবপুর থেকেও আমি যখন খুব ছোট বয়সে, মানে খুবই ইয়াং বয়সে একজন কিশোর হিসাবে যখন ইন্ডিয়াতে পড়তে আসি, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির সব টিচারগুলো খুব দারুণ ছিলেন, মানে আমাদেরকে দারুণ পড়াতেন। আসলেই ওখানে পড়াশোনার কালচারটা কিন্তু আসলেই ডিফারেন্ট। ওইখান থেকে ইন্টারেস্টটা গ্রো করে। এরপরে যখন মনে হয়েছে আমার কাছে, হ্যাঁ আমরা তো একটা দারুণ জিনিস পড়ছি, যেখানে ওষুধ শাস্ত্র আমাদেরকে ছোটবেলায় পড়াতো না, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, 5টা বেসিক থিং, তাই না? তার মানে আমরা পড়ছি চিকিৎসা শাস্ত্র, ডাইরেক্টলি রিলেটেড টু চিকিৎসা, যেখানে আমাদের টোটাল ইনভলভমেন্ট থাকছে। তখন আস্তে আস্তে নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করি যে হ্যাঁ, এটা পড়ি তাহলে তো আমরা মানব কল্যাণে কাজ করছি, তাই না? কেউ আমরা ওষুধ তৈরি করব, কেউ আমরা ওষুধ বিক্রি করব, কেউ আমরা ওষুধের ঠিকমতো টেস্ট হচ্ছে কিনা সেটা চেষ্টা করব। যাই আমরা করি, আমরা তো চিকিৎসা বিজ্ঞানে আমাদের যে অবদান, এই অবদানের পিছনে আমাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট, নট ইনডাইরেক্ট, ডাইরেক্ট ইনভলভমেন্ট, যে পৃথিবীর যত চিকিৎসা বিজ্ঞান সেখানে আমাদের সবার
ডাইরেক্ট ইনভলভমেন্ট। এবং তোমরা যখন প্রফেশনাল হবে তখন দেখবে আমাদের কন্ট্রিবিউশন কি সারা পৃথিবীতে। এক্সিলেন্ট এক্সিলেন্ট, সত্যি মানে। আর দাদা বলছিলাম, এই যে মিলনদার সাথে যে তোমার একটা মানে ফ্রেন্ডশিপ, সেইটা যদি একটু বলতে, যে যাদবপুরে এসে আর মিলনদার সাথে এই যে ফ্রেন্ডশিপটা যদি সবার সাথে শেয়ার করতে, কারণ এখন তো আমরা মিলনদাকে পাইনি, তো আমরা তো সেরকম ভাবে সেইটার সাথে যুক্ত নয়, তো তুমি যদি শেয়ার করতে সত্যি খুব ভালো লাগতো। প্রথম করলে তো হলো তোমরা যারা বৌদিকে গিয়ে বলবে, বৌদিকে গিয়ে বলবে আমার নাম, হয়তো নাম বললে হয়তো চিনবে না, আমার ছবিটা দেখাবে, বৌদি যদি রিকগনাইজ করতে পারে আর কি। মিলনদা হলো, তোমরা জানো কিনা জানি না, মিলনদা কিন্তু বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা, কিন্তু 1971 যুদ্ধের পরে যাদবপুরের চট্টগ্রামের রাউজান অঞ্চলের মানুষ উনি। এবং উনি ভালো চিটাগনিয়ান ভাষা কথা বলতে পারেন, এখনো পারেন উনি, মানে পারতেন আর কি। এই জন্য যেহেতু আমরা বাংলাদেশে ছিলাম, তো মিলনদার হৃদয়ে একটা খুব সফট কর্নার আছে বাংলাদেশের। এবং এটা শুধু মিলনদা না, বাংলাদেশ থেকে পূর্ববঙ্গ থেকে যত মানুষ এসছে তোমাদের পশ্চিমবঙ্গে, সবারই বাংলাদেশের মানুষ শুনলে সবারই একটু মানে ওই যে মেঠো গায়ের গন্ধের কথা শুনেছো না, ঠিক ওই রকম একটা গন্ধ পায় আমাদের কাছ থেকে। তো ওরা খুব ওপেনলি ডিসকাশন করে। আর আর আমার সাথে একটা স্পেশাল সম্পর্ক হলো যে আমার মানে মিলনদার দোকানে আমি বাকি খেতে পারতাম, মানে ক্রেডিটে আমি খেতে পারতাম। যেহেতু খুব ব্যস্ত সময় কাটাতেন উনি 1:40, তখন আমার যন্ত্রণা সইতে পারতো না। তো আমাকে বলতো যে তুমি পরে দিবা, টাকা তোমার টাকা পরে পরে সন্ধ্যার পরে দিবা আমারে, সন্ধ্যার পরে। তো সারাদিন যত চা সিগারেট মিষ্টি খাওয়া হতো জুনিয়রদের সাথে সিনিয়রদের সাথে, ওটা একটা হিসাব রাখতো। আর ওই চশমাটা বেদাদার মনে আছে, চশমাটা এভাবে টেনে দিত, টেনে দিয়ে এমন রাগী ভাবে তোমার দিকে তাকাতো যে তোমার মনে হবে যে চাটা তোমাকে দিবে না আর কি। এটার মানে হলো যে আমি তোমার চায়ের রিকোয়েস্টটা পেয়েছি, একটু অপেক্ষা করো। তুমি তো বুঝতেই পারছো আমার দু হাতেই ব্যস্ত, আমার হাতটা একটু খালি করি তারপর তোমাকে চা দিচ্ছি, এত অধৈর্য হইও না আর কি। এটার অর্থ হলো এটা আর কি, চশমাটাকে এভাবে এভাবে উপর দিয়ে তাকানো। আর থ্যাংক তোমরা ইউ এখন দাদা, করো থ্যাংক কিনা ইউ। জানি না, তোমরা এখন করো কিনা জানি না। আম, আমাদের বন্ধুরা করতে হলো, ধরো তুমি মিলনদা থেকে এখনো মাটির ভাড়ে চা বিক্রি করেন কিনা জানি না, যদি করে থাকে, ধরো তুমি মাটির ভাড়ে 1 কাপ চা কিনেছো, তাই তো? চা কিনে তুমি ঠিক ক্যান্টিনটা থেকে বেরিয়ে আসছো, তোমার 2 বন্ধু দেখলো যে তুমি 1 কাপ চা কিনে নিয়ে আসছো, ওরা তোমার দিকে ছুটে আসবে। তাই করতো আমাদেরকে আর কি, মানে ওই জিনিসগুলো আমার খুব মনে পড়ে। তো এসে এক বন্ধু ঠিক এভাবে হাতটা ধরে রাখতো, যেন তোমার হাতটা যেন আজ যেন না ঝুঁকায় আর কি। আরেক বন্ধু ওই ধরা অবস্থাতেই তোমার চায়ের কাপটা শেষ করে ফেলতো। তো তুমি টাকা দিয়ে কিনেছো, কিন্তু তোমার বন্ধু চাটা খেয়ে ফেলেছে তোমার থেকে। তো এটা এটা খুবই হতো, খুবই প্রতিনিয়ত হতো। এবং ওই যে ফ্রেন্ডশিপ, ওই যে বন্ড, মানে এটা এটা পৃথিবীতে অনেক ইউনিভার্সিটি করতে পারে না। এবং তুমি তো জানো, এখন আমি যখন আমেরিকাতে যাই অফিসের কাজে, তখন এই যে চাঁদদা বলে একজন আছে, আম, এখন এখন ও বড় রুই মাছ কিনে নিয়ে এসে গার্ডেনে বসে কাটে। মানে বাংলাদেশের মৃদুল আসবে আমার বাড়িতে, রুই মাছ খাবো। ওই যে বললাম না, এই যে আমরা যে ওই যে শেয়ার করে চা খেতাম, সেখান থেকে আমরা এখন শেয়ার করে রুই মাছ খাই হাজার হাজার মাইল দূরে। এই বন্ডেজটা কিন্তু ইউনিক, ইউনিক টু যাদবপুর ইউনিভার্সিটি, ইউনিক টু ফার্মাসি ডিপার্টমেন্ট। তুমি যখন প্রফেশনাল ফিল্ডে আসবে তখন দেখবে যে এরকম কত কত সিনিয়র, কত জুনিয়র, কত গেট টুগেদার হচ্ছে আমাদের প্রতি মিনিটে মিনিটে আর কি। সুতরাং দেয়ার ইজ অলওয়েজ এ পজিটিভ ভাইব অ্যাবাউট হোয়াট উই ডু। থ্যাংক ইউ দাদা। বলছি যে তুমি ধরো বাংলাদেশে জন্মেছো, তো ওখানকার তোমার একটা হোমলি ফিলিং টোটালি, এরপর তুমি তোমার ব্যাচেলার থেকেই ইন্ডিয়াতে শিফট করে গেছো, দেন তারপর অ্যাব্রড। তো এই ইন্ডিয়াতে শিফট হওয়া বা বাইরে যাওয়া তোমার মানে কোথায় মনে হয়েছে যে সব থেকে আমি বেশি এই হোমলি ফিলিংটা পেয়েছি? মানে আমার পাশে যারা আছে সবাই আমার নিজের মতো সব থেকে বেশি। বাংলাদেশ তো অবশ্যই, যেহেতু ওটা জন্মভূমি, এটা তো ইউ ক্যান নট কম্পেয়ার দ্যাট, তাই না? হুম।
কিন্তু আমি ধরো আমি তো বেঙ্গালোরে পড়েছি, মানে ব্যাঙ্গালোর মানে পড়াশোনার জন্য আমার কাছে দারুণ লেগেছে। কিন্তু তুমি যদি আমাকে বলো যে দাদা জীবনে তোমার এখন 50 বছর, তুমি নেক্সট 30-40 ইয়ার্সে কি ব্যাঙ্গালোরে গিয়ে কখনো সেটেল হবে, মনে হয় আমার লিস্ট অফ দ্য চয়েসের মধ্যে থাকবে আর কি। আম, যাদবপুরে আমার দারুণ লেগেছে, মানে ওয়ান অফ দ্য নাইসেস্ট টাইম আই হ্যাভ এভার হ্যাড। আম, আমি বললাম তো পুঁথিগত বিদ্যার থেকেও যে যে ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট এবং যে লাইফ এনজয় করাটা আর কি, ওটা আমি অনেক বেশি করেছি যাদবপুরে। আর দুটো ইনস্টিটিউশন মানে আমি মনে করি আমার জীবনে অনেক প্রভাব আছে। আহ, তার মধ্যে একটা অবশ্যই যাদবপুর, আর একটা হলো ইউসিএল। আমি ইউসিএল থেকে অনেক কিছু শিখেছি এবং আমি এখনো ইউসিএল এ যেতে আড্ডা মারতে আমার কাছে দারুণ লাগে, দারুণ। আমি ওদের অনারারি লেকচারার। আমি তোমাদের মতো অনেক ইয়াং স্টুডেন্টকে পড়াতে যাই। আম, আমি ওদের মাস্টার্স প্রোগ্রামের ছাত্রদেরকে পড়াতে যাই, ফার্মাসিউটিক্স পড়াতে যাই, আমি এন্টারপ্রেনারিয়ারশিপ বলে ওদের একটা কোর্স আছে ওটা পড়াতে যাই। আহ, উম, তো এই দুটো ইনস্টিটিউশনস অলওয়েজ অলওয়েজ আমার কাছে মানে একদম একদম টপ টপ ইন দ্য চার্টার থাকবে। দাদা বলছিলাম কি, এখন তো দেখছি যে ফার্মা ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে অনেক গ্রো করছে। তো তুমি একটা ফিউচার জেনারেশনকে কি বলতে চাও যেখানে আমরা যাতে দাঁড়িয়ে আজ আরেকটু গ্রো করতে পারি লাইফে? রাইট, ফার্মা ইন্ডাস্ট্রি ইজ আ ম্যাসিভ ম্যাসিভ ইন্ডাস্ট্রি। তোমরা যদি না জানো, এটা $1.5 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। 2020-তে ছিল, 2022-তে ছিল 1.5, এবং ফোরকাস্ট বলছে যে এটা $2.8 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হবে 2033-তে। এবং যেহেতু গ্লোবাল পপুলেশন বাড়ছে, ওষুধের ডিমান্ড বাড়তেই থাকবে, এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে, কখনোই কমবে না। এটা ছাড়াও সারা পৃথিবীতে মিডল ক্লাস মানুষের অ্যাফোর্ডেবিলিটি দিন 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 বাড়ছে। তুমি ইন্ডিয়ার কথা চিন্তা করো, ইন্ডিয়া, ব্রাজিল, চায়না, বাংলাদেশ, এগুলো কিন্তু অনেক পপুলেটেড কান্ট্রি। ব্রাজিল, আর্জেন্টিনা, এসব দেশের মানুষের যখনই মিডল ক্লাস পিপলদের অ্যাফোর্ডেবিলিটি বাড়তে থাকবে, তখনই মানুষ কিন্তু নিজেদের স্বাস্থ্য সচেতন হবে, তখনই মানুষ ওষুধ কিনবে। এবার ওষুধ কোথা থেকে কিনবে আমরা যদি ওষুধ তৈরি না করি, তাই না? আর টেকনোলজিক্যালি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু অলওয়েজ ইভলভিং, অলওয়েজ ইভলভিং। আমি একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিই। আমার অনেক সিনিয়র আছেন এখানে যারা আমার থেকে অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং অনেক বেশি নলেজেবল। আমি কিছু ভুল বলে থাকলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরও আমি একটু বলি, যেমন ধরো আমি রেসপিরেটরি ড্রাগ ডেলিভারি নিয়ে কাজ করি। তোমাদের কারো যদি কখনো ইন্টারেস্ট থাকে, আমাকে এটার পরেও কখনো মেসেজ করো আমাকে। আমি লিঙ্কডইনে খুবই হেভিলি ইনভলভ থাকি। এটা একটা এক্সাম্পল যে রেসপিরেটরি ড্রাগ ডেলিভারি দিনকে দিন কিন্তু ইমপ্রুভ করছে, কিন্তু মানে ড্রাগ ডেলিভারি প্ল্যাটফর্ম ইমপ্রুভ করছে, নতুন নতুন মলিকিউল মার্কেটে আসছে। যেমন ধরো এখন সিন্স কোভিড, যে নেজাল ড্রাগ ডেলিভারি তে মানুষ কিন্তু অনেক বেশি টাইম এবং টাকা খরচ করছে। নোজ টু ব্রেইন নিয়ে পৃথিবীর বৈজ্ঞানিকেরা কাজ করছে। সো নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্সে ডোন্ট গেট সারপ্রাইজ যে আমাদের নোজ টু ব্রেইন ড্রাগ ডেলিভারি সিস্টেমের ড্রাগ পৃথিবীতে লাইসেন্স হচ্ছে। আর নেজাল, যেহেতু আমরা সবাই নেজাল ড্রাগ ডেলিভারি, তারপরে নেজালে আমরা অনেক স্প্রে ইউজ করেছি ডিউরিং কোভিডে, এখন ইট হ্যাজ বিকাম অ্যান অ্যাকসেপ্টেবল ড্রাগ ডেলিভারি রুট অর ড্রাগ ডেলিভারি প্ল্যাটফর্ম। নেজাল থেকে নেজাল টু লাং, নেজাল লোকালি, নেজাল টু ব্রেইন, তিনটে ডিফারেন্ট প্ল্যাটফর্মে নেজালকে ইউজ করা হচ্ছে। এবং পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি মাল্টি-মিলিয়ন পাউন্ড কিন্তু ইনভেস্ট করছে। এটা তোমাদেরকে শুধু ছোট্ট একটা উদাহরণ দিলাম। তাই বলে ট্যাবলেট ক্যাপসুল কোথাও চলে যাচ্ছে না, ট্যাবলেট ক্যাপসুলও থাকছে। সলিড ডিসপারশন হ্যাজ বিকাম ভেরি পপুলার লাস্ট 20 ইয়ার্সে। সুতরাং
তোমরা নিজেদেরকে ওইভাবে তৈরি করো, সলিড ডিসপারশন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার, পুরলি সলিবল ড্রাগকে কিভাবে মোর সলিবল করা যায়, সলিড ডিসপারশন ইজ অ্যান এক্সাম্পল। রেসপিরেটরি ড্রাগ ডেলিভারি নিয়ে কাজ করো। অ্যান্টি ক্যান্সার উইল রিমেইন এ হট কেক ফর ডেকেডস, ইভেন সেঞ্চুরিজ। সুতরাং মানে খুবই খুবই অপটিমিস্টিক ফোরকাস্ট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য। এখন তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, তোমাদেরকে আউটওয়ার্ড লুকিং চিন্তাভাবনা করতে হবে। যেমন আমি জানি না, তোমাদের হয়তো সকলেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে, কিন্তু ওখান থেকে কিছুই শিখবে না। তোমরা সবাই লিঙ্কডইনে অ্যাকাউন্ট করবে এবং লিঙ্কডইনে দেখবে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ পোস্ট শেয়ার করা হয়। ওখান থেকে লিখবে, ওখান থেকে পড়বে, ওখান থেকে শিখবে। প্রচুর পেপার পাবলিশড হয়, প্রচুর আর্টিকেল লেখে, প্রচুর কিছু মানুষ লেখে, বিভিন্ন টেকনিক শিখবে। তারপরে যেমন এআই, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি তোমরা কিন্তু অনেক মেধাবী, তাই তো? তোমরা সবাই জয়েন্টে চান্স পেয়েছো, সুতরাং চান্স পেয়ে তোমরা ফার্মেসি পড়ছো। সো মেধাটাকে কাজে লাগাবে। আর like it or hate it, AI is going to play a significant role in product development, drug discovery and product development. Will it solve every problem? No, it won't. কিন্তু ধরো যে জিনিসটা আমরা আগে 10 বছর 15 বছর লাগতো, সেটা হয়তো আমাদেরকে এখন 7 বছর 8 বছরে নিয়ে আসবে। যেখানে আগে অনেকগুলো মলিকিউলকে স্ক্রিনিং করে আমরা বেশিরভাগই আমাদেরকে ফেলে দিতে হতো, সেখানে এই ফেলে দেওয়ার রেশিওটা হয়তো, সাকসেস রেটটা হয়তো 0.01% থেকে বেড়ে হয়তো 0.1 হবে বা 1% হবে। তো এইসব জায়গায় এআই, ডিপ ডিপ মেশিন লার্নিং, তারপরে ডাটা সায়েন্স, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি উইদাউট এ ডাটা দেয়ার ইজ নো ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এটা মনে রাখবে। এবং চিকিৎসা বিজ্ঞানের ডাটা সায়েন্স ইজ গোয়িং টু প্লে এ সিগনিফিক্যান্ট রোল। তো তোমাদের যারা, আমি তোমাদের কাউকে ডিসকারেজ করছি না ফার্মেসি থেকে, কিন্তু তোমরা যারা ধরো ফার্মেসি বা একটু আইটি পড়তে চাও বা আইটি একটু এমবেডেড করতে চাও, এআই এর অনেক অনলাইন কোর্স আছে, সেটা শিখতে পারো। তারপরে ডাটা সায়েন্সের অনেকগুলো অনলাইন কোর্স আছে, সেগুলো শিখতে পারো তোমরা। Just to add to your biodata, what you bring on board. Pharmaceutical industry is a massive industry. তোমরা চুজ করো তোমাদের কোন ফিল্ডটা ভালো লাগে। there is a drug discovery, যারা মেডিসিনাল কেমিস্ট্রিতে খুব ভালো, তোমরা ড্রাগ ডিসকভারি নিতে পারো। যাদের ফার্মাসিউটিক্স ভালো লাগে, তোমরা R&Dতে যেতে পারো, প্রোডাকশনে যেতে পারো, ড্রাগ ডেভেলপমেন্টে যেতে পারো। যাদের ফার্মাকোলজিতে ভালো লাগে, তোমরা টিচিং লাইনে যেতে পারো বা বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট ডেভেলপমেন্টে যেতে পারো। যাদের তোমার কোয়ালিটি অ্যাসুরেন্স ভালো লাগে, তোমরা কোয়ালিটিতে ইয়ে করতে পারো, ক্যারিয়ার ডেভেলপ করতে পারো। রেগুলেটরি অথরিটি ইজ বিকামিং হট কেক। আমি অনেক ইন্ডিয়ানস প্রফেশনালদেরকে চিনি এই দেশে বা বিশ্ব মানচিত্রে, যারা রেগুলেটরি অ্যাফেয়ার্সে কাজ করে। আর রেগুলেটরি অ্যাফেয়ার্স দিনকে দিন পপুলারিটি পাবে। তোমরা রেগুলেটরি অ্যাফেয়ার্সে নিজেদেরকে ওভাবে স্যুট করতে পারো যে তোমরা যেন অ্যাপ্লাই করতে পারো বা হায়ার স্টাডি করতে পারো। ফার্মাকোভিজিলেন্সে কাজ করতে পারো। ফার্মাকোভিজিলেন্স অলসো মানে দিনকে দিন ইমপ্রুভ করছে। আর আমি নিজে ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে কাজ করেছি। আমি যখন স্কোয়ারে চাকরি করতাম, আমি ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে কাজ করেছি। আমার কাছে দারুণ লেগেছে ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে কাজ করতে। ইনফ্যাক্ট আমি যাদবপুরে পড়া অবস্থায় ফার্মাসিউটিক্যাল মার্কেটিং ইন্ডিয়াতে একটা কোম্পানিতে চাকরি করেছিলেন। আমার এক সিনিয়র ছিলেন, আছেন কিনা আজকে অনলাইনে জানি না, শান্তনু রুদ্র, আমার থেকে সম্ভবত 3-4 বছরের সিনিয়র হবেন। উনি তখন ইউএসভিতে কাজ করতেন, ইউনাইটেড স্টেটস ভিটামিনস। তো উনি ওনার কলিগ হিসাবে আমাকে ওনার কোম্পানিতে জয়েন করায়। আমি বেশি দিন করতে পারিনি, 6 মাস করেছিলাম। ওই যে বাইরে মাথার মধ্যে পোকা ঘুরছিল, বাইরে যাব। তো ওই জন্য জিআরই টোফেল লিখবো, তো ওই জন্য আর বেশি দিন করিনি। বাট দারুণ কোম্পানি, আমি অনেক কিছু শিখেছি। তো ইটস এ ম্যাসিভ দাদা, ইন্ডাস্ট্রি। বলছিলাম কি, দেশীয় যে আমাদের
ফার্মাসি থেকে কি বিদেশ অনেকটা অ্যাডভান্স, মানে ফার্মাসি ফিল্ড থেকে? একটা জিনিসে খুবই অ্যাডভান্স হলো, সেটা হলো যে আম, আহ, আমি আসলে ইন্ডিয়াতে কখনো প্রোডাকশনে কাজ করিনি, প্রোডাকশন বা ড্রাগ ডেভেলপমেন্টে কাজ করিনি। বাংলাদেশে আমি যা কাজ করেছি আর কি, মানে ওখানে ইন্ডাস্ট্রিতে যখন তুমি চলে যাবে তখন তোমার কাছে এক্সপেকটেশন হলো যে দেয়ার ইজ এ রুটিন জব। এই রুটিন জবটা তুমি কত ভালো করতে পারো। এটা এখানেও যে হয় না তা না, কিন্তু এখানে তোমার তোমাকে তোমার ব্রেইনটাকে ইউটিলাইজ করার জন্য তোমাকে অপরচুনিটি দেওয়া হয়, এবং মানে তোমাকে কেউ ধরো তুমি একটা আইডিয়া নিয়ে তোমার বসের সামনে গেছো, যেটা তোমার কাছে মনে হচ্ছে যে সাইন্টিফিক্যালি ভ্যালিড, হি অর শি উইল নট রুল ইউ আউট। সো জেনারেল প্ল্যাটফর্মটা হলো মাচ মোর কোহেরেন্ট ফর এ সাইন্টিফিক ইনোভেশন অ্যান্ড টেকনোলজি। তো এর মানে এই নয় যে ইন্ডিয়াতে টেকনোলজি বা ইনোভেশন কাজ হচ্ছে না, কাজ হচ্ছে। কিন্তু আমরা যারা ধরো প্রোডাক্ট ডেভেলপমেন্টে বা ড্রাগ ডেলিভারিতে বা প্রোডাকশনে কাজ করি, অলওয়েজ অ্যান এক্সপেকটেশন যে আমাকে সবসময় এটাই পেতে হবে আর কি। আর আরেকটা সমস্যা থাকতে পারে, যেটা আমি তোমাকে বলবো, যে আমরা কখনো ওই যে খুব একটা বেশি রুট কজ অ্যানালাইসিস করি না, যে যে কেন এই ডাটাটা ভুল হয়েছে, বা কেন এই ড্রাগটা এইভাবে ব্যবহার হয়নি, বা কেন এই ড্রাগটা এইভাবে রিলিজ প্রোফাইল দেয়নি। এটা না বুঝেই আমরা ওই ডাটাটা বা ওই প্রোডাক্টটাকে ফেলে দেওয়ার একটা প্রবণতা আছে আমাদেরকে। বাট দেয়ার আর এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, আই এম জাস্ট গিভিং ইউ এ জেনারেল এক্সপিরিয়েন্স বা জেনারেল একটা স্টেটমেন্ট দিচ্ছি আর কি, যেটা বাইরের ইন্ডাস্ট্রিতে ওটাকে আর একটু ভালোভাবে দেখা হয় আর কি, যে কেন এই ডাটা। মনে রাখবে, আমি জীবনে চলার পথে একটা জিনিস খুব মেনে চলি। আমি যখন পিএইচডি করি, আমার পিএইচডি সুপারভাইজার আমাকে একটা কথা বলেছিল, আমি এখনো এটা মেনে চলি, এবং আমি আমার কলিগসদেরকে এটা মেনে চলতে সাহায্য করি। আমি একদিন আমার পিএইচডি সুপারভাইজারের কাছে অনেকগুলো ডাটা নিয়ে যাই। তো যেই ডাটাটা আমি বুঝতে পেরেছি, আমি বারবারই ওই ডাটাটা নিয়ে কথা বলছিলাম, আর যেই ডাটাটা আমি বুঝতে পারিনি সেইটা আমি মানে অনেকটাই আনইনটেনশনালি অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো উনি বুঝতে পেরেছে, উনি তো ধরো আমার মতো এরকম হাজার হাজার ছেলেকে পিএইচডি করিয়েছে, তাই না? সো হি নিউ হোয়াট আই এম। তো উনি আমাকে তখন একটা কথা বলেছিল, ওই কথাটা আমি এখনো প্রতি পদে পদে আমি মানে মেনে চলার চেষ্টা করি। উনি বলছে যে উনি বলছে যে যখনই কাজ করবে, যেই অঙ্কটা তোমার মিলে যাচ্ছে বা যেই ইকুয়েশনটা তোমার মিলে যাচ্ছে, যেই ড্রাগটা ঠিক মতো রিলিজ প্রোফাইল দিচ্ছে, দ্যাট ইজ নট এ সায়েন্স। যেটা মেলেনি সেটাই হলো সায়েন্স। তোমার পিএইচডি হলো টু ফাইন্ড আউট ওটা কেন মেলেনি। তো সুতরাং যেই ডাটাটা আমাদের মিলছে না, যেই ড্রাগটা আমি ভাবছিলাম ও এটা তো ডিসইন্টিগ্রেশন টাইম 2 মিনিটস হওয়ার কথা, কেন এটা 1 মিনিটে হয়ে গেল, বা কেন এটা 6 মিনিটে হচ্ছে, 1 মিনিট আর 6 মিনিট, এই দুটো জিনিস বুঝতে পারাটাই হলো সায়েন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, এটা এটা দাদা একটা বলছিলাম যে জেনারিক মেডিসিনের তো এখন অনেক নাম শুনছি, এই জেনারিক মেডিসিন কি ভবিষ্যতে মানে আমাদের কারেন্ট স্টুডেন্টদের একটা কি বিষয় হয়ে উঠতে পারে, মানে জেনারিক মেডিসিনের উপরে কোনো কাজ বা ওর প্রোডাকশন নিয়ে? হ্যাঁ, ওটা তো হচ্ছে অলরেডি। ইন্ডিয়া ইজ ভেরি রিচ ইন জেনেরিক মেডিসিন। তো ইন্ডিয়ার সব বড় বড় কোম্পানিগুলো জেনেরিক মেডিসিন তৈরি করেই মানে ওদের ওদের সাকসেস ধরে রেখেছে বা ধরে রাখবে। তো এটাও গ্রো করতে থাকবে, যেহেতু এই যে ওয়ার্ল্ড পপুলেশন বাড়ছে, জেনেরিক মার্কেট সবসময় বাড়বে এবং জেনেরিক মেডিসিনের ডিমান্ড সবসময় থাকবে। এটা অ্যাটলিস্ট আমাদের লাইফ টাইমে এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। তবে বায়োলজিক্যাল ফিল্ড অনেক ইমপ্রুভ করছে।
যেখানে বায়োলজিক্যালি অলরেডি যে তোমাদের অলরেডি ইন্ডিয়াতে তো বায়োকন আছেই, ইন্ডিয়াতে অনেক, ইন্ডিয়া নিজেই অনেক রিচ ইন ভ্যাকসিন ডেভেলপমেন্ট, বায়োলজিক্যালস ডেভেলপমেন্টে। তো ইন্ডিয়া অলরেডি অন্যান্য অনেক দেশের থেকে অনেক দূর এগিয়ে আছে আর কি, কম্পিটিটিভনেস ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট আর কি। তবে মানে পৃথিবীতে তুমি যেমন ধরো বস্টন শহরে কয়েক হাজার ছোট ছোট বায়োটেক কোম্পানি আছে, কয়েক হাজার। ওখানে কারো একটা ছোট্ট একটা সুন্দর আইডিয়া হয়, তো ওই একটা সেট আপ করে ফেলে, ওই একটা কোম্পানি সেট আপ করে ফেলে। এবং লট অফ দেম আর ভেরি ভেরি সাকসেসফুল। মানে এই যে ধরো 5-10 বছর পরে যে পৃথিবীতে যে বড় বড় মেগাবাস্টার ড্রাগগুলো আসবে, কেউ না কেউ বিহাইন্ড দ্য সিন নিয়ে এগুলো নিয়ে কাজ করছে। কিন্তু আমরা, তুমি, আমি হয়তো অনেক পরে জানি। এভাবেই আমাদের ইন্ডাস্ট্রির চেইনটা কাজ করে। কিন্তু আমরা সব পৃথিবীর অনেক বড় বড় বৈজ্ঞানিকেরা কাজ করছে। এবং মনে রাখবে, তোমার ইউনিভার্সিটির অনেক বড় বড় দাদা এটার মধ্যে ইনভলভ আছেন, অনেক বড় বড় দাদা দিদিরা এটার মধ্যে ইনভলভ আছেন। এবং আমি যখন আমি এখন আমেরিকাতে অনেক কনফারেন্স অ্যাটেন্ড করি, যাওয়ার চেষ্টা করি, সব কভার করতে পারি না। আমি সবসময় যাদবপুর ইউনিভার্সিটির সিনিয়র জুনিয়র পাবই মাস্ট পাবই। সো আমরা আছি, আমরা সারা বিশ্বে জড়িয়ে আছি। কিন্তু আমাদের একটা জিনিস খারাপ, যেহেতু আমরা বাঙালি, সেটা হলো আমরা নিজেদের ইউনিভার্সিটি হোক বা নিজেদের যা আছে আমাদের আর কি, এটাকে আমরা ব্র্যান্ড হিসেবে তৈরি করে বিশ্ব মানচিত্রে উঠাতে পারি না। বুঝতে পেরেছো কি বলেছি? দাদা এখানে আমরা একটা স্পেশাল মানুষকে পেয়েছি, যদি ইন্ট্রোডিউস করানো যায়। স্যার বলরাম স্যারকে আমরা এখানে পেয়েছি, স্যারকে যদি পাওয়া যায়। স্যার যদি আহ, আপনি কিছু বলেন। স্যার আপনার মাইকটা অফ। আমি মৃদুলের খুব ক্লোজ ফ্রেন্ড, কিন্তু অন পারপাস আমি জয়েন করতে চাইছিলাম না, কারণ আমি জেলাস অফ হিম। So I thought, okay, I will join in the last so that I can see his face once again. Mridul basically very talented. He was with us in the master degree. He was very talented, and he was not a bookish, that I could say, but he was involved in every event that we have participated in our 98-2000, these 2 years of our master degree. And suddenly he became famous, but for some time, almost like 15 years, I had no clue where he is and what he was doing. I thought I was doing very exceptional work, so I was very proud of myself, and then I did not care much that where is Mridul. But then when I saw his profile and his progress and his contribution to the science is really commendable, and he is one of our most successful person or personality in this pharmaceutical science, that I would say. As Mridul, whatever Mridul said is very, 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 very effective and appropriate. Like the difference between, I had been in Boston and Michigan for 10 years. So whatever Mridul said, that the difference of science in our company culture or in India versus the abroad, that was perfectly the best answer, I would say. That ruling out the idea in India is very prominent, whereas in an advanced country, it is the other way. What Mridul said, that they always encourage. I just want to share a small experience. When my postdoc time, Steve Haggerty at Harvard was my postdoc boss. So there we used to present our data once in 3 months almost. So I was enjoying the 3 months, but the project was not progressing much. And then when my turn came, everyone was so curious what Balaram will present, because he doesn't have any data. What I did, I just made one carbon-carbon bond in organic chemistry. And then I was also very much uncertain what I will say, what I will be treated in this 26 of staff scientists and postdoc in that group.
So I said in the beginning, I said I could not do much work because my project did not progress much. And then I said that I made this bond, these two moiety, in chemistry language, there is two groups or moiety we had to attach in a carbon-carbon bond. Then Steve asked, did anyone did this? I said, no, these substrates are new. Then he said, you are about to get Nobel Prize. So that's the spirit. He said, no one made that bond before. You only first made this bond. I know that work is not even 2 days work. Yeah, I had a lot of difficulty setting up labs and all other things were there. So that is what Mridul actually wanted to say, that encourage the ideas, encourage the person who is coming to the field or to the lab or to the group, so that he will get confidence. So the confidence I got from that day, it actually helped me a lot. I was never scared of presenting anything in Steve's group. So that culture need to be inculcated in our Indian scientific community, not only industry, in academia also. In academia also, I am in academia for last 10 years, in 11 years in Hyderabad. So they always say, everyone is doing that, what else he's doing, what extra he's doing. But I would say they're very patientless. They don't have much confidence on others. But they should treat like, let him do and wait and then see. But that part is lacking. Anyway, it's a Mridul's day. I should not talk much about it. So Mridul, add in some conference so that we can have a JU reunion there, get together there. Definitely. We have arranged recently a conference, but it was very small. I could not call many international personalities, but next time we'll try to call few more my friends and associates. Yeah. তোর সাথে আমি জীবনেও কখনো বৈজ্ঞানিক প্ল্যাটফর্মে অ্যাটেন্ড করব না। তোর সাথে আমি চায়ের আড্ডা মারবো, বাওয়ালি করবো। যাদব মিলনদার সামনে যেভাবে বাওয়ালি করতাম ঠিক ওইভাবে বাওয়ালি করবো। তোর সাথে আমি জীবনেও কখনো সায়েন্টিফিক প্ল্যাটফর্মে শেয়ার করবো না। এইভাবে বলিস না, এইভাবে ডিসঅ্যাটেন্ড করিস না। একদম বাওয়ালি করবো, একদম বাওয়ালি করবো। রেডি ফর দ্যাট টু। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমরা বলছিলাম যে যদি কারোর কোনো কিছু কোয়েশ্চেন থাকতো তাহলে আমরা চ্যাট বক্সটা ওপেন করতে চাইছি, তাদের কোয়েশ্চেন আমাদের বাদে। আর গুড ইভিনিং দাদা। মানে তোমার ওখানে এখন গুড আফটারনুন। আমি তমগ্ন সরকার, 4th ইয়ারের স্টুডেন্ট। আমার একটাই প্রশ্ন আছে যে যদি কেউ হায়ার স্টাডিজ করে, মানে তাহলে বিদেশে যদি সে যায় তাহলে কোন লেভেলে তার পক্ষে যাওয়াটা সব থেকে বেশি ফ্রুটফুল, সেটা মাস্টার্স, পিএইচডি না আফটার দ্যাট? হোয়াটএভার ইউ গেট চান্স ইনটু। আচ্ছা, মানে ধরুন যদি কেউ টোটালি রিসার্চ ওরিয়েন্টেড একটা ক্যারিয়ার চায় তাহলে কোনটা বেশি ফ্রুটফুল হবে? রিসার্চ তো মাস্টার্স, পিএইচডি। এখন যাদবপুর থেকে বি ফর্ম করার পরে যদি বি ফর্ম থেকেই পিএইচডি তে চান্স পেয়ে যাও, ভেরি ভেরি গুড। তা নাহলে মাস্টার্স করো, এক বছর করো, আমেরিকা তো মনে হয় আর একটু বেশি হয়, করে তারপরে পিএইচডি তে যাও, কোনো ব্যাপার না। যেটাই তুমি পাবে সেটাই করবে, মানে there is no choose and first see the course, institution and course, these are two very important thing. আমরা যেই যেখানে পৌঁছেছি, মনে রাখবে এখানে ইনস্টিটিউশনের একটা বিশাল বড় মানে অবদান আছে। আমি যদি তোমরা আজকে যারা এখানে অনলাইনে আছো, যাদবপুর ইউনিভার্সিটি ধরো 4th ইয়ারের জন্য 50 জন, তোমাদের এই 50 জনকে যদি পৃথিবীর একটা শ্রেষ্ঠ ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া হয়, তোমাদের এখন যেখানে আছো তোমরা, তোমাদের যা আউটপুট হবে তার থেকে তোমাদের আউটপুট মিনিমাম হলো 100% বেড়ে যাবে, মিনিমাম হলো। মানে তোমরা যদি আজকে সবাই যদি বস্টনে পড়ো, তোমরা যদি আজকে সবাই ইউসিএল এ পড়ো, তোমরা যদি আজকে সবাই, মানে ওই এনভায়রনমেন্টটা ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। সুতরাং মানে ইট ডাজন্ট ম্যাটার মাস্টার্স অর পিএইচডি, ইট ডাজন্ট ম্যাটার। তুমি যেখানে চান্স পাবে, যেটা তুমি পড়তে চাও, এবং মনে রাখবে তুমি যেটা পড়তে চাও সেটাতে ইউ মাস্ট বি হ্যাপি অ্যাবাউট ইট। So see the curriculum, do you like it? Do you want to
ডু ইউ সি ইউরসেলফ গেট ইনভলভ ইনটু ইট? তাহলে যে কোনো মাস্টার্স পিএইচডি যে কোনো একটাতে তুমি ভর্তি হয়ে যাও, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সো মাচ দাদা। আর দাদা বলছি, এখন তো বায়োটেকনোলজি একটা খুবই প্রমিসিং ফিল্ড, তো বায়োটেকনোলজিটা নিয়ে যদি এখন আমরা এগোই, তাহলে সেই ক্ষেত্রে ধরুন যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট আপ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রুটটা কেমন হতে পারে? ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। তমগ্ন একটু ভিডিওটা অন কর তোর। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। আসলে একদম ঠিক আছে। Interesting. Mridul, No please doubt continue. about it. Biotechnology is a super field and it's growing. নিজে কিছু করার আগে জ্ঞানের পরিধিটা একটু বাড়িয়ে নেবে। আর আর ওই যে আমি বারবার বলেছি, বলরাম রেফার করেছে বস্টন, এরকম অনেকগুলো হাব আছে পৃথিবীতে, অক্সফোর্ড, কেমব্রিজ, বস্টন। দেখবে ওখানে অনেক সিনিয়র আছে, ওদের সাথে 1-to-1 রিলেশন গড়ে তুলবে, যেন তোমার যেখানে ল্যাকিং আছে, মনে রাখবে আমরা যেই যত কিছু করি না কেন, আমরা কিন্তু একটা বিশাল বড় সমুদ্রের কিন্তু 1 ফোঁটা জল কিন্তু, এবং তুমি এই 1 ফোঁটাটা কিন্তু 5 ফোঁটা হতে পারবে যতক্ষণ পর্যন্ত তুমি আউটওয়ার্ড লুকিং হবে এবং পৃথিবীর অন্যান্য আরো বড় বড় লোকদের সাথে, বড় বড় ইনস্টিটিউশন রেফারেল লোকদের সাথে তুমি মিলেমিশে কোলাবোরেটিভলি কাজ করতে পারবে। এটা সবসময় মনে রাখবে। সবসময় যে হবে তা না, কিন্তু এটা সবসময় মনে রাখবে, এবং যখনই অপরচুনিটি আসবে ইউ শুড গ্র্যাব ইট। থ্যাংক ইউ দাদা। মৃদুল, গায়ত্রী, আমি ওই কঙ্কনা, তমগ্নর ওই স্টার্টআপ বায়োটেকে একটু অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি যে যে কোনো স্টার্টআপ বলো, যাই স্টার্ট করার আগে আমার মনে হয় যে তুমি আগে একটা কোম্পানিতে কিছুদিন কাজ করে একটা এক্সপিরিয়েন্স ডেভেলপ করো, বিজনেসটাকে জানার চেষ্টা করো, প্রসপেক্টটা জানার চেষ্টা করো, কারণ এই একাডেমিয়া আর ইন্ডাস্ট্রি ইজ এ হিউজ গ্যাপ। I'm not talking about the science gap. I'm talking about the culture-wise and commercialization aspect is there. So, কিছুদিন কাজ করে তুমি বায়োটেক স্টার্টআপে যদি তুমি খুব ইন্টারেস্টেড হও, ইমিডিয়েটলি একটা জাস্ট আফটার ইয়োর দিস কারিকুলাম ইউ ক্যান জয়েন ইন এনি বায়োটেক কোম্পানি জাস্ট টু হ্যাভ ইয়োর এক্সপিরিয়েন্স। মানে আমাকে ছোটবেলায় বলতো অনেকে যে মারওয়ারিরা ভারতবর্ষে বিজনেসে খুব এক্সপার্ট, এবং বেসিক্যালি হোল বিজনেস ইন্ডিয়াতে মারোয়ারিরা ক্যাপচার করে রেখেছে। তো ওরা যেটা করে, ছেলে গ্রাজুয়েট করলেই ওদের নিজস্ব বিজনেসের পাশে একটা পানের দোকান খুলে দেয় বা চায়ের দোকান খুলে দেয়, যে তুমি শেখো, তুমি জানো আগে বিজনেস কাকে বলে, বিজনেস কিভাবে হয়। বিকজ ইটস নট ওয়ান ডে জব, ইটস এ লং সাস্টেনেবল ওয়ার্ক। তো সেইভাবে করে তুমি যদি তোমার ড্রিম ফুলফিল করতে পারবে, ওইটুকুই আমার অ্যাড করার ছিল। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবে, যেটা আমাদেরকে অনেক সময় ডিসকারেজ করা হয়, যে বিজনেস করতে টাকা লাগে, বুঝতে পেরেছো? কারণ হলো যে আমরা তো বাঙালি, তাই না? আমরা হলাম একমাত্র জাতি পৃথিবীতে যাদেরকে ওই যে শেয়ালের তোমার ওই যে বাদরের পিচ্ছিল করা বাসে উঠার অঙ্ক করানো হয়, তাই না? ওই যে তো সেজন্য এটা মনে রাখবে যে বিজনেস করতে টাকা লাগে না, এটা সবসময় মনে রাখবে। জ্ঞান লাগে, তুমি কি করবে সেটার একটা ডিফাইন স্ট্রাকচার লাগবে, যে আমি এটা করতে চাই, এবং এটা তো তোমাকে বেঁধে থাকতে হবে। আর আর বিজনেস করবে মানে হলো, মনে রাখবে যে ইউ নিড টু বি রেডি ফর 24/7। তার মানে তোমাকে সারাক্ষণ জেগে থাকতে হবে তা না, তুমি ঘুমাবেও, বাট ইউ আর ইনভলভড ইনটু ইট 24/7। সো বিজনেস ইজ এ ইনফিনিটি নাম্বার অফ এ ম্যারেজ। ম্যারেজে যেমন একটা ফিক্স টাইম আছে, বিজনেসে কোনো ফিক্স টাইম নেই। ইনফিনিটি নাম্বার অফ ম্যারেজকে যদি তুমি কোয়ান্টিফাই করো, দ্যাট ইকুইভ্যালেন্স টু বিজনেস। ওটা যখনই তুমি রেডি হবে, তখন দেখবে যে তোমার টাকা চলে আসবে। জ্ঞান কি করবে সেটা
রাইট পিপল, রাইট কন্ট্যাক্টস, সেটা XYZ হোক, মানে রাইট কন্ট্যাক্টস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা তোমাকে হেল্প করবে, যারা তোমার সাথে কাজ করবে, যারা তোমার জন্য দে উইল সুইম উইথ ইউ, দে উইল সিঙ্ক উইথ ইউ, এইরকম রাইট ফ্রেন্ডশিপ হোক, রাইট কোলাবোরেটর, এগুলো খুব ইম্পর্টেন্ট বিজনেসে। টাকা টাকা খুবই রিলেটিভ একটা ব্যাপার, টাকা যায় টাকা আসে। সুতরাং কিন্তু আমাদেরকে কি বলা হয় যে টাকা ছাড়া বিজনেস হয় না। এই জন্যই আমরা বাঙালিরা অনেক মেধা থাকা সত্ত্বেও, অনেক জ্ঞান থাকা সত্ত্বেও আমাদের যেখানে ওঠার কথা ফিনান্সিয়ালি, অর্থনৈতিক দিক থেকে আর কি, আমরা সেখানে উঠতে পারিনি। কারণ আমাদেরকে ডিসকারেজ করা হয় যে টাকা, আসলে টাকা টাকা আমি মনে করি আর কি, আমি নিজে মোটেও বিজনেসম্যান নয় বা আমি কিছুই অ্যাচিভ করিনি, কিন্তু আমার মনে হয় টাকা ইজ এ সেকেন্ডারি থিং ইউ নিড। বেদাদা, আমি তিলক বলছি, কিছু অ্যাড করব? তিলক প্লিজ কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃদুল, আমি 96 এ বিফার্ম পাস আউট, এমটেক 98, তারপরে রিসেন্টলি পিএইচডি করেছি। তো এটা আমি তোমার সাথে দেখা হয়নি, কারণ ওই 98 এ আমি তখন বায়োটেক ডিপার্টমেন্টে, 96 এ বিফার্মের পরে যাদবপুরের সাথে। বলরাম আমার ক্যামেরা অন করলে খুব ভালো হয়। হ্যাঁ বেদাদা ছাড়বেন? চেহারা দেখলে চিনবো, চেহারা দেখলে চিনবো। যাদবপুরে আমি চিনি না, এরকম কোনো লোক নেই যাদবপুরে। এক মিনিট। হ্যাঁ বেদাদা, সন্ধ্যেবেলা বসে বসে শুনছিলাম ভালো অভিজ্ঞতাগুলো। আমি ওই তমগ্ন যে কোশ্চেনটা জিজ্ঞেস করছিল না, আমি ওই মৃদুলের সাথে একমত যে টাকা, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিটা হলো ফার্মা। It is having a lot of regulatory hurdles, and biotechnology is more harder than pharma. So business shuru korar age, what Balram told, that is absolutely right. You should have required regulatory requirement, you should have required, apart from having money, টাকা কিছু হবে না, টাকা দিয়ে ঠিক আছে, কিন্তু অনেক মনে হয় তিলকের কানেকশনটা একটু প্রবলেম করছে। কঙ্কনা, আরো যদি কারোর কোশ্চেন থাকে কেউ করতে পারে। আমাদের এবার র্যাপ আপ করতে হবে আমাদের সেশনটা। হ্যাঁ স্যার, তিলক অনলাইন হয়ে গেলে আবার আমরা একটা কোয়েশ্চেন চলে আসবো। আছে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ অ্যাডভাইস টু ফ্রেশ ফার্মাসি গ্র্যাজুয়েট হু আর থিঙ্কিং টু টেক আইটি জবস? এটা তো সেই ব্যাপারে যদি। হ্যাঁ, আইটি জব কেন ফার্মেসি আমরা এত খারাপ? সরি, ডিসকন্টিনিউ হয়ে গেছিলাম, কন্টিনিউ করো তোমরা। আমরা এত খারাপ? হ্যাঁ। আইটি জব তো পেলে তো খুবই ভালো, কিন্তু ওই যে যদি ফার্মাসিউটিক্যালকে প্রফেশন হিসেবে এখনো রাখতে চায়, তাহলে আইটিটা যেন এআই এবং ডাটা সায়েন্স রিলেটেড হয়, তাহলে কম্বিনেশনটা খুব ভালো হবে। এবং নেক্সট 10 ইয়ার্সে মানে দারুণ ডেভেলপ করবে এই জিনিসটা আর কি, দারুণ ডেভেলপ করবে। প্রচুর কোম্পানিরা মানে মিলিয়ন ডলার ইনভেস্ট করছে ডাটা সায়েন্স এবং এআই তে, স্পেশালি ড্রাগ ডেলিভারি এবং ড্রাগ ডিসকভারিতে। স্যার, আমরা এই মিটিং এ আমাদের মধ্যে গৌতম স্যারকে পেয়েছি, তো স্যার যদি কিছু বলেন। স্যার আপনি আছেন? ওকে, এই শুনতে পাচ্ছ? হ্যাঁ গৌতম দা। মৃদুল, তুমি খুব ভালো বললে প্রথম কথা। আমি খুব মন দিয়ে শুনছিলাম, যদিও তার সাথে একটু কাজ করছিলাম, বাট তুমি যে পয়েন্টগুলো বলেছো, আমি তোমার সাথে প্রবাবলি জেনারেলি আমি খুব একটা এগ্রি করি না অনেক বিষয়ে, বাট আই এম লাকি যে 90%, ওভার 90% আই এগ্রি উইথ ইউ। নাও কোথায় আমি দেখছি একটু গ্যাপ আছে। গ্যাপটা হলো, আমি যেটা তোমার থেকে শুনতে চাইছিলাম সেটা হলো এন্টারপ্রেনারশিপ। তুমি অনেক কথা বলেছো, ওকে, about your journey, important, but most important I think is you are unique as an entrepreneur. হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে কিছু সাকসেসফুল এন্টারপ্রেনার আছে,
তারা আগের দিকের রিসেন্টলি আমি দেখিনি তেমন কেউ যারা সাকসেসফুল হয়েছে। ওকে, তুমি যেটা বলেছো ডিসকারেজ করে, সেটাও ঘটনা। তবে আমার মনে হয়, আজকে সকালেই আমার সাথে একজনের কথা হচ্ছিল, যে আমেরিকায় থাকে, ইন্ডিয়ান। আমার দুই বন্ধু, দুজনেই not from Jadavpur, but they are Indian. They are considering to acquire a nutraceutical farm in US. One is from Canada, one is from US. These two. Senior, no. The এই এন্টারপ্রেনারশিপটা খুব সহজে হয় না, সহজে আসে না, এবং তার জন্য there are several reasons. One reason is most of us, we are very comfortable in our own, comfort, quote unquote comfort level. I have a job, I get, I'm happy. Well, I go, I'm very, very happy doing the research. Now, আমরা enjoy করি বলে আমাদের success বলে about the molecules, about the achievements in science. যেটা দরকার, a well combination between the science and the entrepreneurship. আমার যা মনে হয়, তোমার সাথে আমি একটু প্রথমেই কথা হচ্ছিল, আই থিংক বেদাস যখন ইন্ট্রোডিউস করা, যে তোমার সাথে আমার 2016 এ কথা হয়েছিল। ডিউরিং ইউর ট্রানজিশন আই ওয়াজ ইন ক্যালিফোর্নিয়া অ্যান্ড উই ডিড সাম ডিসকাশন। দ্যাটস হোয়েন ইউ স্টার্টেড ইউর জার্নি। টুডেজ মৃদুল and that day's Mridul, if I remember, is a huge difference. You are much more confident. Absolutely. That's how it should be. Because at that time it was, you just started your journey and you have reached. And why you are successful? Because you have some very good qualities which is required. Now, তুমি বলেছো, আমি সেটাই আবার রিপিট করছি, যে নেটওয়ার্কিং is not what you know, it's more what to whom you know actually. যেটা বিজনেসে, জবে, even lot of places is required. And then your mindset, it's not can I do it, I have to do it. That means the attitude. My message to the younger generation, but very younger generation, attitude is number one. I have hired probably thousands of scientists. I have hired probably thousands of, not thousands, probably hundreds, I'm not that bad. Hired also hundreds of scientists. What is the difference? Is the attitude. And that is more for R&D. আমি R&D সম্বন্ধে কথা বলবো না, আমি R&D লোক, বাট আমি R&D সম্বন্ধে কথা বলবো। আজকে মৃদুল আছে। মৃদুল is a success, to me মৃদুল is a successful entrepreneur. তার মানে এই নয় যে মৃদুল is like our Ambanis or Tatas or Birlas, or no, he's not at this level. One day anything and everything is possible. So why Mridul is different the way I look at it? Mridul has a vision. That's how he started with 150 square feet, probably smaller than the room, the office room I am sitting here. So that's how he started. And he got all the support, what he said, from madam, means his wife, which is very important. Very, very important. And you took the risk. Business, you said money is not needed. I don't know if I'll fully agree with you. Yeah, we don't, but you need to see here at the time you have at least one daughter, you said, your family, you have a commitment. But you took the risk, and you have not mentioned why you took the risk. You said you left the job. Okay, fine. I'm sure there is a reason to leave the job. Most of the people that are successful high business, I have seen
people now, they are in real sense billionaire in New Jersey. They lost their job. They lost their. So what happened? They were pushed out of their comfort zone. If they were not pushed out of their comfort zone, that means the job. I think he was working in BMS, December. He will not be starting his own company, small, and depend and delivering the, developing the injectables. So, আমার মনে হয়, couple of things are important. Absolutely, সবগুলোই cover করা হয়েছে. You need to be very good in science. That means curiosity. Second thing is you need to have what you have actually. Second thing is you need to take the risk. The appetite to take the risk. Appetite to give your house for sale. So that, I don't have a shelter. So lot of us, when we went to US, Canada, UK, like you went, we took one-way ticket. What is the secret of success? The way I look at it is, we didn't buy the return ticket. So for the younger generation, the way I look at it, if we don't have any other option, this is the last option. Okay. We survived, we have settled in US, you have settled in UK, and you have got fantastic, very respectful award. You are the first one probably in our pharmacy school in Jadavpur. So that's when we become some sort of successful. And to me, there is no definition of success as such. It's very competitive. I can feel successful all the time. What's wrong in it? I see it actually in a good way, the best way. No, rather than seeing I am not successful, I better see I'm successful. That will probably motivate me to be more successful or whatever, to be happy at least. Because happiness is very important. I think at one point, now you guys will not realize how important it is to be happy in life. It's very, very, very important. If you ask me, at the end of the day, age is a number. Your bank balance is a number. I really mean it. After some money, you will see, at least I see it. It's not important. It's just a number. Whether you have $5 million, $50 million, $100 million, no difference. Zero difference. Take my word. I mean it. I believe it. What is important is we need to be, what is priceless is, are you happy professionally, personally, and in the society? That means you can be very happy professionally. You can be very happy personally. But do you have the respect or recognition in the society? Are we contributing in the society? Now, our profession, I told probably in the last this meet we had, we are so blessed. So blessed. All of us. Because, and Midul, you said, যে আমরা সবাই ডাক্তারিতে চান্স পাইনি বলে ফার্মস। I am so lucky. Today I sincerely believe I'm so lucky যে আমি ডাক্তারিতে চান্স পাইনি। I'm so lucky যে আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে র্যাগিং এর জন্য 7 দিন পরে ফিরে এসে যাদবপুরে ফার্মেসিতে পড়েছি। I'm so lucky. I'm so blessed. I tell it actually in all public forum. The reason is, I'll repeat it again because I get the audience, the kids here. আমরা সবাই millions and millions. I'm so blessed that আমি যখন আজকে রাত্রে শুতে যাব, by that time, millions of people all over the world, they will take at least one pill I made in my career. I have made, I was in Canada, I was in US, I am in India, you name it, I was there. Till they, let me go out of that country. I can travel all over the world because I have all the passports and everything. But that's not important. Important is all of us so blessed,
so blessed. একজন ডাক্তার আজকে ওয়েস্ট বেঙ্গলে ডক্টর স্ট্রাইক চলছে, লেটস নট টক অ্যাবাউট দ্যাট ওয়ান। একটা ডাক্তার ধরে নাও যে টপ মোস্ট ডক্টর ইন ইন্ডিয়া অর ইন ইউকে অর ইউএস, he sees 100 patients, he is taking care of 100 patients per day. You, me, all of us, প্রতিদিন আমি যে ওষুধ তৈরি করেছি throughout my career of, I stop counting, সেটা প্রতিদিন at least all over the world 1 million people take, at least. The number may be 10 millions. So who is more blessed? Who is giving the service to the community? It's we. হ্যাঁ, আজকে আমাদের এগুলো সব ভালো ভালো কথা, এটাও ঘটনা যে আজকে আমাদের চাকরি বাজারে প্রবলেম হচ্ছে। Let's admit it, let's realize it. I think we need to focus that one. I'll stop it, Dada. I'll stop. দাদা শিওর দাদা, হ্যাঁ ঠিক আছে। Just at it. Because we have to probably need to understand what we need to do. We need to do the gap analysis. What is needed? What the business needs actually? What the industry needs? Because at the end of the day, the number one employer is industry. That can be R&D, that can be regulatory, that can be quality assurance, that can be manufacturing, that can be project management, you name it, we are there. So, younger generation is to understand what they want. IT, non-IT, it is okay. So long, and you have to love that. Like your first love. So we have to love that subject. It's so important. We have to be passionate about it. And then hard work, honesty, risk. All of us who were in outside, settled in outside, I think we have done hard work, we have taken the risk. I have taken more than enough time. Thank you giving me the opportunity. Pass it to থ্যাংক ইউ গৌতম দা। মানে আমরা যে কথাগুলো শুনলাম, যে মানে ওই যে আমরা স্যাটিসফ্যাকশনটা নিয়ে রাত্রিবেলা শুতে যাই, একটা করে ওষুধ আপনার মিলিয়নস অফ পিপল অফ দি ওয়ার্ল্ড খাচ্ছে, এর চেয়ে বড় স্যাটিসফ্যাকশন মনে হয় আমাদের নেই। আমরা সবাই যে জায়গায় আছি না কেন সেইভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছি আমাদের ওয়ার্ল্ডে। আর শাশ্বতকে আমি ডাকছি, প্লিজ শাশ্বত, আজকের আমাদের অনুষ্ঠান মৃদুলের সাথে ভারী সুন্দর আড্ডা হলো, কত কিছু জানলাম ওর সম্বন্ধে, যাদবপুরে ওর সাথে আমার আলাপ হয়নি। এবং এই যে আমাদের 30-40 জন ছাত্রছাত্রী আজকে উপস্থিত ছিল, তারা যদি কোনোভাবে অনুপ্রাণিত হয়, আমরা নিজেরা অনুপ্রাণিত, আমার মনে হয় সেটাই আমাদের আজকের এই ফোরামের সার্থকতা। শাশ্বত কনক্লুডিং রিমার্কস যদি তুই করিস, আমরা তার সাথে সাথে আজকের আড্ডা শেষ করব। থ্যাংক ইউ বেদাদা, থ্যাংক ইউ গৌতম স্যার আপনার ভ্যালুয়েবল ইনপুট গুলো দেওয়ার জন্য। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কফুল টু মৃদুল দা, ওনার এই বিজি টাইম থেকে উনি সময় বের করে আজকে আমাদের স্টুডেন্টদের সঙ্গে, শুধু স্টুডেন্টস নয়, ইভেন যারা অ্যালামনি মেম্বার্স আছে, ফ্রেশলি যারা প্রফেশনাল সেক্টর জয়েন করেছে, তাদেরকেও জন্যও তুমি একটা ইন্সপিরেশন। কিভাবে এগোনো উচিত আমাদেরকে, নিজেদের কেরিয়ার সম্পর্কে কিভাবে জানতে হবে এই সেক্টরটার ব্যাপারে, এই সব বিষয়ে তুমি যে আমাদেরকে আজকে যে ইনফরমেশন গুলো দিলে, যে গাইডেন্সটা দিলে, আই থিঙ্ক এই সবকিছু নট জাস্ট দি কারেন্ট স্টুডেন্টস বাট ইভেন দি অ্যালুমনি মেম্বার্স, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ মৃদুল দা, অ্যান্ড অলসো উই উড লাইক টু congratulate you for your success, and we wish more of the same, and your contributions in nasal delivery is something that we will look forward to, nasal and inhalation drug delivery. মৃদুল দা আমার সঙ্গে কথা হয়েছিল, মৃদুল দা আই থিঙ্ক এই বছরের শেষের দিকে একটি ড্রাগ ডেলিভারি সেমিনারে আসছেন। তো আই থিঙ্ক বলরাম স্যারের জন্য এটা একটা খুব মূল্যবান সুযোগ, যদি উনি ওখানে যেতে পারেন, হয়তো একটা সায়েন্টিফিক কনফারেন্স বা সেমিনারে উনি ওনার সঙ্গে একটা ইন্টারাক্ট করার সুযোগ থাকবে। তো আই থিঙ্ক আমরা সবাই
টাইমের অনেকটা বেশি নিয়ে ফেলেছি অ্যান্ড থ্যাঙ্কফুল টু অল দ্য সিনিয়র মেম্বার্স অফ অ্যালুমনি স্পেশালি মৃদুলদা যে উনি অ্যাকোমোডেট করেছেন সেই টাইমটার জন্য। আর এই যে স্মৃতিচারণা হয়েছে উইথ মৃদুলদা, এরকম আগামী দিনেও আমরা এরকম অনেকগুলো এপিসোড নিয়ে আসবো। আরো আমাদের যারা এস্টিমড অ্যালুমনি মেম্বার্স আছেন তারাও এই স্মৃতিচারণ এপিসোডসে থাকবে অ্যান্ড হোপফুলি তাদের স্মৃতিচারণা, তাদের লাইফের লার্নিংস থেকে আমরাও আরো উদ্বুদ্ধ হব, আরো অনেক কিছু জানতে পারবো। So thank you everyone for joining, and thank you Mridulda for your valuable inputs and contribution. অসংখ্য ধন্যবাদ, মানে আমাকে মানে- ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে শুধু গৌতম দা অনেক সিনিয়র মানুষ আমাদের, এবং গৌতম দা যে কথাটা বলেছে একটা শব্দ, গৌতম দা আমার ভালো ধরিয়ে দিয়েছে যে আমি শব্দটা ব্যবহার করিনি। এটা সব সময় মনে রাখবে, এবং আমার খুব ফেভারিট ওয়ার্ড, এবং আমি সব সময় ইউজ করি, ক্যান ডু অ্যাটিটিউড। Absolutely. এবং মনে রাখবে যখনই বড় বড় প্রফেশনাল হবে সব সময় এটা করবে, এবং কাজ কখনো কম করবে না। বসের জন্য হোক, কলিগের জন্য হোক, ফ্রেন্ডদের জন্য হোক, কাজ সবসময় বেশি করবে। যা টাস্ক দেবে যে তার থেকে বেশি করবে। এই পজিটিভ অ্যাটিটিউডেই তোমাকে সবসময় এ থেকে বিতে নেবে, আর না হলে বাকিরা সবাই এ এর কাছাকাছি পড়ে থাকবে, কখনোই বিতে পৌঁছাতে পারবে না। থ্যাংক ইউ গৌতম দা শব্দটা আবার মনে করিয়ে দেওয়ার জন্য, আমার খুব ফেভারিট ওয়ার্ড, এবং এটা দেখেই আমি চাকরিতে নিই। যত বড় ব্রিলিয়েন্ট স্টুডেন্টই হোক, তার মধ্যে যদি ক্যান ডু অ্যাটিটিউড না থাকে, আমি ওকে কখনোই চাকরিতে নিই না, কখনোই না। অ্যাবসলিউট। Thank you. সবাইকে অনুরোধ করছি একটু আনমিউট করে সবাই যেন আমরা একটু হাততালি দিই। একটু আনমিউট করে দাও সবাই মাইকটাকে, আর প্লিজ সবাই আমরা একটু হাততালি দিই আজকের সেশনের জন্য। হোস্ট তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা শাশ্বত, তারপরে গায়ত্রী, কনকনা, তোমরা যে হোস্ট করেছো, বিহাইন্ড দ্য সিন বেদাদা, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ Thank দাদা, you. থ্যাংক ইউ। Thank you. আমি আবারও চাই Thank you. এরকম কোনো একদিন লাইভ সেশনে। হ্যাঁ চলে আসবো, তোমরা ডাকলেই চলে আসবো। একদম। আর মিষ্টির আর ব্যবস্থাটাও দাদা করে রাখবো আমরা। রিউনিয়নে আসা মাস্ট, হ্যাঁ রিউনিয়নে আসা মাস্ট। জানুয়ারির প্রাণ সেকেন্ড চায়, উইক খুব হচ্ছে। আমার খুব প্রাণ চায় আমি একদিন যাব, আমার কোনো কিছু থাকবে না, নো মোবাইল ফোন, নাথিং। আমি মিলনদার সামনে বসে ঘন্টার পর ঘন্টা একদম আরামে আড্ডা মারবো, প্রচুর চা খাবো, প্রচুর মিষ্টি খাবো। খুব ইচ্ছা হয়, কিন্তু হবে দাদা, তোমাকে একদিন না একদিন হবে। খুব ইচ্ছা রইলো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান জয়েন করার জন্য। আর আগামী এরকম অনেক এপিসোড থাকবে, প্লিজ এরকম ভাবেই পার্টিসিপেট করবেন। মৃদুলদা তোমাকেও রিকোয়েস্ট থাকবে সময় পেলেই যেন ওই ইভেন্ট গুলোতে তুমিও যদি জয়েন করতে পারো। ডেফিনেটলি। শিওর। থ্যাংক ইউ মৃদুলদা। চলো থ্যাংক ইউ বাই Bye, have a বেদাদা, nice বাই হ্যাঁ। বাই গায়ত্রী, বাই কঙ্কনা, Bye, বাই। Bye. Bye everyone.